আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের ডেইজ ইভেন্টসের প্রথম শিরোনাম, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু, বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসকে প্রথম পর্ব আখ্যায়িত করে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তিনি বলেন, প্রথম অধ্যায় আমরা যেভাবে কাটালাম এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায়কে শেষ করলাম, এটা যদি ঠিক থাকে, দ্বিতীয় অধ্যায় যদি ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। এ সময় যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদের ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, আমরা সবাই মিলে সুন্দরভাবে তাদের মোকাবেলা করতে পেরেছি। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো জমা দিয়েছে সেগুলোর উপর আলাপ আলোচনা হবে। দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটি ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই মূল কথা। সেখানে আজ প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি আমাদের দায়িত্ব দিয়েছে। এ কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন সংগ্রাম ও অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। ৬টি কমিশনের প্রস্তাবে সেই পথরেখার কথা উল্লেখ আছে। এখন আমাদের কাজ সুপারিশের বিষয়ে ঐকমত্য করা, বাস্তবায়নের পথ পদ্ধতি তৈরি করা। রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না। আমাদের পরের খবরটি শিরোনাম, বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নাম রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম। পল্টনের এই স্টেডিয়াম আগে পরিচিত ছিল মূলত ঢাকা স্টেডিয়াম হিসেবে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার এই স্টেডিয়ামের নাম বদলে রাখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বর্তমানে অন্তর্বর্তী সরকারের এক আদেশে সেই নাম এখন বদলে গেল। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হলো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্কের চাপে ভারত। যুক্তরাষ্ট্রের সব বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত এই শুল্কের কারণে বড় ধরনের ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের পণ্যে ভারতের মতো দেশগুলো আমদানি পণ্যে অন্যায্যভাবে উচ্চ শুল্ক আরোপ করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর গড়ে ৩% শুল্ক নিলেও ভারতীয় কর্তৃপক্ষ মার্কিন পণ্যের উপর গড়ে ৯.৫% শুল্ক আদায় করে। বিশ্লেষকদের মতে ভারতের জন্য ট্রাম্পের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রপ্তানিকারক। যুক্তরাষ্ট্র শুল্ক হার বাড়ালেও ভারতের খাদ্যপণ্য, শাকসবজি, টেক্সটাইল, পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি, রত্ন ও গহনা, ওষুধ, গাড়ি, লোহা ও স্টিলের রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্প বলেছেন, ভারতে ব্যবসা করা কঠিন, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি। তবে এখন থেকে তারা আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর একই পরিমাণ শুল্ক ধার্য করব। এটি সহজ এবং কার্যকর ব্যবস্থা। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সহজ করতে ভারত ৩০টিরও বেশি পণ্যের উপর শুল্ক কমানোর কথা বিবেচনা করছে। পাশাপাশি প্রতিরক্ষা ও জ্বালানি খাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। বিশ্লেষকদের মতে আগামী এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক ব্যবস্থা ভারতের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
তবে ভারত ছাড়া জাপান এবং ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসরায়েলি 3 জিম্মির বিনিময়ে মুক্ত 369 জন ফিলিস্তিনি বন্দী। অবরুদ্ধ গাজা থেকে ষষ্ঠ দফায় 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী যোদ্ধারা। শনিবার গাজার খান ইউনুসে এক অনুষ্ঠানের মাধ্যমে 3 জিম্মিকে মুক্তি দেয় হামাস ও ইসলামিক জিহাদের সামরিক শাখা। এর বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে 369 জন ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর এটাই বৃহত্তম সংখ্যায় ফিলিস্তিনিদের মুক্তি। এর আগে গত মঙ্গলবার হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মানছে না ইসরায়েলি পক্ষ। এর জেরে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গাজা থেকে জিম্মি মুক্তির প্রক্রিয়া স্থগিত থাকবে। এর জেরে ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি ভেঙে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিল। দুপক্ষের মধ্যে উত্তেজনার জেরে কায়রোতে মিশর ও কাতারের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনায় সন্তোষজনক অগ্রগতির পর জিম্মি মুক্তির প্রক্রিয়া চালু করতে সম্মত হয় হামাস। সবশেষে খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 দুবাইয়ে উইকেট বোঝার চেষ্টায় তানজিদ সাকিবরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবার আইসিসি ক্রিকেট একাডেমির গ্রাউন্ডে অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। অনুশীলনের ফাঁকে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তরুণ অলরাউন্ডার তানজিদ হাসান সাকিব বলেছেন, দুবাইয়ে উইকেট বোঝার চেষ্টা করছেন তারা। তানজিদ বলেন, আমরা রাতে লম্বা ফ্লাইটে দুবাই এসেছি, তার পরের দিন বিশ্রাম নিয়েছি। আসার পর প্র্যাকটিস করে আরও ভালো লাগছে। 17 ফেব্রুয়ারি পাকিস্তানের শাইন্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তানজিদ বলেন, প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটসম্যানরা সংগ্রাম করছে, এই জিনিসগুলি আমরা পড়ার চেষ্টা করছি। অনুশীলনে কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তানজিদ বলেন, আমাদের প্রথম প্র্যাকটিস সেশন ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, এরপর প্র্যাকটিস সেশন গেছে, খুব ভালো হয়েছে। এরপর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই আমরা কাজ করেছি, খুব ভালো ফিল করছি। এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিলটা কেমন হলো। ওভারঅল প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে আমাদের। দর্শক, আজকে আমাদের ডেইজ ইভেন্টসের আয়োজন এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।